প্রায় ৫০০ বছর আগের কোরিয়ায় তিনি একটি পেঁয়াজযুক্ত প্যানকেক ব্যবহার করে একজন বাস্কেটবল খেলোয়াড়কে মুগ্ধ করে আর তাকে একটি প্রেসার কুকার তৈরি করতে বাধ্য করে তিনি তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় এই ঐশ্বরিক যন্ত্র দিয়ে সবচেয়ে পুষ্টিকর জিনসেং আর কালো মুরগির স্যুপ তৈরি করার পরিকল্পনা করে, যা মিং রাজবংশের দূতকে সম্পূর্ণরূপে মুগ্ধ করবে। কিন্তু কোরিয়ানরা কখনো কাঁচা মুরগির স্যুপের কথা শোনেনি আর তারা ভুলবশত মনে করে যে মুরগির জিভ ব্যবহার করা হবে। মেংশু এতে উদাসীন ছিল আর বলে, জিনসেং সর বদা একটি পুষ্টিকর স্যুপ তৈরি করতে ব্যবহৃত হয়। যখন একটি বড় পাত্র আছে তখন কেন এটি নিয়ে এত ঝামেলা করতে হবে? জি ইয়েং তাকে কঠোরভাবে বোঝানোর চেষ্টা করে যে শুধুমাত্র একটি প্রেসার কুকারই কালো মুরগি আর জিনসেংকে সবচেয়ে কম সময়ে পুষ্টিকর ঔষধি গুণ দিতে পারে। যখন দুই পক্ষ দ্রুত রেসিপি ডিজাইন করছিল, জি ইয়েং তার তৈরি করা গুঁড়ো মরিচ আর ঘরে তৈরি মরিচের সস বের করে আর আবারও তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তারা হঠাৎ দেখতে পায় যে কেউ গোপনে তাদের দেখছে, আর সেই ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং রাজা। জি ইয়েং তাকে দেখার পর রাজা দ্রুত লুকিয়ে পড়ে। জি ইয়েং নকশাটি নিয়ে রাজার কাছে যান। তিনি একজন পূর্ববর্তী রাজার সময়ের একজন অদ্ভুত প্রতিভাধর ব্যক্তির কথা উল্লেখ করে রাজা গোপনে সামরিক সরঞ্জাম জমা করতে আর তার কাছে একজন প্রতিভাবান ব্যক্তি থাকার সম্ভাবনা ছিল। একজন অভ্যন্তরীণ কর্মকর্তা চিয়াং চুনসেং নামের একজনকে সুপারিশ করে, যাকে কুয়াংশুতে বিস্ফোরণ ঘটানোর জন্য বরখাস্ত করা হয়েছিল আর যিনি অদ্ভুত জিনিসপত্র তৈরিতে বিশেষজ্ঞ ছিল। জি ইয়েং তাকে দেখতে খুব আগ্রহী ছিল। রাজা লক্ষ্য করে যে জি ইয়েংকে এখনও তাজা উপাদান সংগ্রহ করতে বাইরে যেতে হবে আর অবিলম্বে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভ্যন্তরীণ কর্মকর্তা সঙ্গে সঙ্গে জানান যে রাজার প্রাসাদ ছেড়ে যাওয়া প্রথাগত নয়, তাই রাজা অনিচ্ছায় সং জাইকে তার সাথে যেতে রাজি হন। তাদের চলে যাওয়ার দৃশ্য দেখে রাজা নিঃশব্দে সিদ্ধান্ত নেন যে তিনি নীরব দর্শক হতে পারবে না। পথে জি ইয়েং ক্রমাগত ওয়াং উন লু এর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে আর জানান যে প্রতিযোগিতা শেষ হলেই তিনি ভবিষ্যতে ফিরে যাবে। সং জাই ক্রমাগত তার কানে ফিসফিস করে রাজাকে তার পক্ষে জয় করার পরামর্শ দেন। হঠাৎ নুংচেন আতঙ্কিত হয়ে হাজির হন। দেখা যায় যে রাজা শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারেননি আর গোপনে ছদ্মবেশে প্রাসাদ ছেড়ে তাদের অনুসরণ করেছে। তিনি ব্যক্তিগতভাবে তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন যাতে অপ্রয়োজনীয় নজরদারি আর ভুল বোঝাবুঝি এড়ানো যায়। তিনি সং জাইকে দূতদের সামলাতে প্রাসাদে ফিরে যেতে বলে। পাহাড়ি রাস্তা রুক্ষ ছিল আর রাজা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে। জি ইয়েং তাকে বারবার সতর্ক করে যে তাকে তার রাজকীয় পরিচয় প্রকাশ করা উচিত নয়, কারণ এটি অদ্ভুত লোকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সামরিক বাহিনী যখন জানতে পারে যে রাজা প্রাসাদ ছেড়ে গেছে, তারা প্রতিযোগিতা সম্পূর্ণরূপে বাতিল করার আর জি ইয়েংকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। দলটি চিয়াং চুনসিংয়ের বাড়ি খুঁজে পায় আর তারা দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই তার তৈরি করা একটি বন্দুক দেখে চমকে যায়। রক্ষীরা দ্রুত রাজাকে রক্ষা করার জন্য ছুটে যায় আর রাজা স্বয়ংক্রিয়ভাবে জি ইয়েংকে তার পিছনে আড়াল করে। সৌভাগ্যবশত এটি কেবল পপকর্ন বের করে। রাজা অভ্যাসগতভাবে তার রাজকীয় ভাবভঙ্গি দেখাতে চান, কিন্তু জি ইয়েং দ্রুত তাকে থামান আর মিথ্যা বলেন যে তিনি সং জাই। চিয়াং চুনসেং আরও অবিশ্বাসী হয়ে ওঠে আর তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করার আগেই একটি ধনুকুতির ব্যবহার করে তাদের পিছনে ঠেলে দেন। জি ইয়েং চলে যাওয়ার আগে একটি টোপ ফেলে দেন। তিনি এমন একটি উপায় জানেন যা তার পপকর্নকে আরও সুস্বাদু করে তুলবে। তিনি যখন দেখে যে চিয়াং চুনসেং এতে আগ্রহী হয়েছে, তখন তিনি তাকে কিছু চিনি রেখে যান যা পপকর্নে মেশানো যেতে পারে। প্রত্যাশিতভাবেই একটি বিস্ফোরণের পরে পপকর্নটি আরও উন্নত হয় আর খাওয়া সম্ভব হয়। চিয়াং চুনসেং জানান যে তিনি এই যন্ত্রটি তৈরি করেছিল চালের পরিমাণ দ্বিগুণ করতে, যাতে মানুষ পর্যাপ্ত খেতে পারে, কিন্তু চিনি খুব ব্যয়বহুল ছিল। জি ইয়েং তখন বলে যে যদি তিনি প্রতিযোগিতায় যেতে তাহলে কোরিয়া কম দামে আখ আমদানি করতে পারবে। জি ইয়েং এর পরিচয় নিশ্চিত করার পর চিয়াং চুনসেং তাকে ঘরে প্রবেশ করতে দেন, কিন্তু তিনি এখনও প্রেসার কুকার তৈরির অনুরোধ প্রত্যাখ্যান করে কয়েকজন ঘরের বাইরে সারা রাত অপেক্ষা করে। প্রাসাদের ভিতরে ইয়া ফেইশিউ সামরিক বাহিনীর সাথে উচ্চমানের গোলমরিচ নিয়ে মরিচের গুঁড়োর জন্য একটি চুক্তি করে। সামরিক বাহিনী একজন বড় বোনের কথা উল্লেখ করে আর কং জি আফসোস করে যে বৃষ্টির দিনে পেঁয়াজযুক্ত প্যানকেক আর রাইস ওয়াইন থাকলে সব হতাশা দূর হয়ে যেত। প্যানকেকের কথা শুনে জি ইং এর মাথায় একটি বুদ্ধি আসে। তিনি চিয়াং চুনসিং এর জন্মস্থান বুসান কিনা তা নিশ্চিত করে আর অবিলম্বে রাজাকে নিয়ে উপাদান কিনতে যান। তিনি যখন দেখে যে রাজা ধীর গতিতে হাঁটছে
খাচ্ছে তখন তিনি আরেকটি পরিকল্পনা করে পেঁয়াজযুক্ত প্যানকেক রান্না করার সময় তিনি কং জি এবং রক্ষীকে নির্দেশ দেন সুগন্ধ চিয়াংয়ের বাড়ির দিকে জোরে সোরে বাতাস দিয়ে পাঠাতে। তিনি কং জিয়ের হাঁটার প্রশংসা করে রাজা ঈর্ষান্বিত হয়ে ওঠে আর তাদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আর নিজে থেকে জোরে সোরে বাতাস করতে শুরু করে। শুধু জি ইং এর প্রশংসা পাওয়ার জন্য রাজা টয়লেটে যাওয়ার প্রয়োজন হলেও কোনো প্রশংসা পাননি, কিন্তু সুগন্ধ চিয়াংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল। চিয়াং চুনসিং সুগন্ধ অনুসরণ করে বাইরে আসে আর দেখেন যে কয়েকজন লোক অভিনয় করছে কিন্তু কেউ তার দিকে মনোযোগ দিচ্ছে না। তিনি ফিরে যেতে চান কিন্তু জি ইয়েং তাকে ডেকে তার জন্মস্থানের পেঁয়াজযুক্ত প্যানকেকের কথা বলে কংজি তাকে ভেতরে নিয়ে যাওয়ার সুযোগ নেন। যখন তিনি সবার মুগ্ধ মুখভঙ্গি দেখে, বিশেষ করে সেই অহংকারী যুবকটিও তৃপ্তির সাথে খাচ্ছিল, তখন তিনি নিজেও এক কামড় খেয়ে দেখে এটি সেই স্বাদ যা তিনি তার জন্মস্থান থেকে মিস করছিল। অবশেষে তিনি পেঁয়াজযুক্ত প্যানকেকের কাছে হার মানে আর একটি প্রেসার কুকার তৈরি করতে রাজি হন। বৃষ্টি থামার পর জি ইয়েং অবিলম্বে উপাদান সংগ্রহের জন্য রওনা হন। রাজা কংজিকে সাহায্য করার জন্য সেখানে থাকতে বলে আর জি ইং এর সাথে রাতারাতি পাহাড়ে যান। মাশরুম সংগ্রহ করার সময় রাজা অপ্রত্যাশিতভাবে একটি বুনো জিনসিং খুঁজে পান। একই সময়ে ইয়াফেই শিউ মরিচ ব্যবহার করে তার গোপন কৌশল তৈরি করে সামরিক বাহিনী যখন দূতদের সাথে আবার দেখা করে তখন তারা তাদের অধীনস্থদের সামনে কোরিয়ান ক্লাউড নিয়ে কথা বলে, যা টাং বাই লং ভুলবশত শুনে ফেলে। টাং বাই লং রাতেই ছদ্মবেশে একটি চিঠি নিয়ে দুজন অধীনস্থের কাছে যান আর চিঠিটি রাজার কাছে পৌঁছে দেওয়া হয়। চিঠিটি দ্রুত একজন অভ্যন্তরীণ কর্মকর্তার হাত দিয়ে যায় আর সং জাই মোমবাতির আলোয় এটি পড়ে সং জাই হতবাক হয়ে যান আর অবিলম্বে রাজাকে বাঁচাতে রওনা হন। জি ইয়েং আর তার দল উপাদান নিয়ে ফিরে আসে আর প্রেসার কুকারটিও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ খুনিরা ছোট উঠানটি ঘিরে ফেলে। চিয়াং চুনসেং এই সুযোগে বুঝতে পারে যে সেই অহংকারী যুবকটি আসলে রাজা। তিনি দ্রুত অস্ত্র নিয়ে শত্রুদের মোকাবেলা করতে যান। খুনিরা কাছে এলে তিনি বন্দুকটি জ্বালিয়ে দেন। কংজি আর রক্ষী দরজা খুলে শত্রুদের স্বাগত জানায়। খুনিরা সঙ্গে সঙ্গে আহত হয়, কিন্তু কিছু খুনি এখনও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বিশৃঙ্খলার মধ্যে জি ইয়েং ধাক্কা খেয়ে পড়ে যান আর প্রেসার কুকারের ঢাকনাটি গড়িয়ে পড়ে। চিয়াং চুনসেং রাজাকে জি ইয়েংকে নিয়ে পেছনের দরজা দিয়ে চলে যেতে বলে আর প্রতিশ্রুতি দেন যে তিনি প্রতিযোগিতার সময় ঢাকনাটি ফিরিয়ে দেবে। তিনি খুনিদের আটকাতে বীরত্বপূর্ণভাবে লড়াই করে যাতে দুজন পালাতে পারে। খুনিরা তাদের অনুসরণ করতে থাকে আর বিশৃঙ্খলার মধ্যে ঢাকনাটিও নষ্ট হয়ে যায়। রক্ষী আর কংজি তাদের পথ পরিষ্কার করার জন্য কঠোর চেষ্টা করে। রাজা আর জি ইয়েংকে তাড়া করা হয়। লড়াইয়ের সময় রাজা আহত হন। শেষ মুহূর্তে সং জাই সমঝমতো পৌঁছে যান আর দুজনকে বাঁচান। তিনি শেষ খুনিকে জীবিত ধরতে চান উদ্দেশ্য জানার জন্য, কিন্তু সে আত্মহত্যা করে। সামরিক বাহিনী যখন জানতে পারে যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তখন তারা সিদ্ধান্ত নেয় যে প্রতিযোগিতাটি যেন মসৃণভাবে না হয়। প্রতিযোগিতা শুরু হতে চলেছে, কিন্তু রাজা আর জি ইং এর কোনো চিহ্ন নেই। দূতরা রাজাকে উপহাস করে বলে যে তিনি তার বাবুর্চিকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে আর তারা প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিতে চায়। টাং বাই লং উঠে দাঁড়ান আর তাদের থামান। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিযোগিতা শেষ হয়নি আর অনুরোধ করেন যে তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুক আর একটি মহান জাতির শিষ্টাচার দেখাক। দূতরা অনিচ্ছায় সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি হন। এই মুহূর্তে জি ইয়েং ঘোড়ায় চড়ার কষ্ট সহ্য করে দৌড়াচ্ছিলে। রাজা ভেবেছিল যে তিনি তার উপর রাগ করেছে আর ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু জি ইয়েং শেষ পর্যন্ত তার প্রশংসা করে। সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে আর টাং বাই লং প্রাসাদের বাইরে ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। রাজা আর জি ইয়েং ফিরে এসেছে। এখানেই এই পর্বটি শেষ হয়। সবাইকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিও লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আবার দেখা হবে।